দুই দশক পর গণমাধ্যমের মুখোমুখি হলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে উঠে এসেছে নির্বাচন, রাজনীতি, বিএনপির ভবিষ্যৎ নেতৃত্ব সহ দেশে ফেরা সহ নানা বিষয়। সে সঙ্গে পুরো সাক্ষাৎকারটিতেই প্রতিফলিত হয়েছে একজন রাজনীতিকের আত্মসমালোচনা ও আত্ম উপলব্ধির বিষয়গুলো। সে সঙ্গে সামনে এসেছে ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণের রূপরেখা। তারেক রহমানের সাক্ষাৎকারের বিভিন্ন বিষয় আজ তুলে ধরতে চাই। দর্শক, আমি ফারনাস জয়ী সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিক। নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল অ্যান্ড স্কোয়ার বার। আজকের আলোচনায় আমার মুখোমুখি হয়েছেন অধ্যাপক ডাক্তার মওদুদ আলমগীর পাভেল, আহ্বায়ক বিএনপি মিডিয়া সেল। স্বাগত জানাচ্ছি আপনাকে। আপনাকে ধন্যবাদ। যেমনটি বলছিলাম, 2 দশক পর গণমাধ্যমের মুখোমুখি হলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং বলাই যায় মোটামুটি সাক্ষাৎকারটি কিন্তু টক অফ দ্য টাউনে পরিণত হয়েছে। চায়ের দোকান থেকে শুরু করে রাজনীতির অন্দরমহল সব জায়গায় কিন্তু চুলচেরা বিশ্লেষণ চলছে। আমি যদি একটু ভিন্ন জায়গায় প্রশ্ন রাখতে চাই অধ্যাপক ডাক্তার মওদুদ আলমগীর পাভেল, যে বিএনপি নেতাকর্মীদের কাছে, দলের কাছে কি বার্তা গেল এই সাক্ষাৎকারের মধ্য দিয়ে? ধন্যবাদ আপনাকে। এটা ঠিকই বলেছেন আপনি যে প্রায় 1.5 দশক পরে উনি ঠিক কোনো গণমাধ্যমের সাথে একটা প্রত্যক্ষ সাক্ষাৎকার দিয়েছেন এবং মূল টার্গেটটা ছিল এখানে যে তিনি ঠিক একটা দলের নেতা চাইতে উনি দেশের একজন নেতা, এই অভিব্যক্তিটি যেন তার প্রত্যেকটা শব্দ চয়নে এবং তার প্রত্যেকটা কথার মধ্যে থাকে, এই ব্যাপারে তিনি খুব আন্তরিকভাবে সতর্ক ছিলেন। এটা ঠিক নয় যে রাজনৈতিক নেতারা যেরকম বেশিরভাগ ক্ষেত্রে তাদের মুখ আর মনের ভেতরে যে পার্থক্যটা থাকে সেটা কিন্তু এখানে আমরা একদমই দেখিনি। মনে হয়েছে তিনি অন্তর দিয়ে যে কথাগুলো বিশ্বাস করেন সে কথাটাই জনসমক্ষে আনবার চেষ্টা করেছেন এবং খুব বলিষ্ঠ, দৃঢ়চিত্ত এবং যে কথাগুলো যেটা বলেছেন সের ভেতরে কোনো রকম বৈপরীত্য রাখেন, সুস্পষ্ট ভাষায় বলেছেন। ফলে সাংগতভাবে আমাদের যারা নেতাকর্মীরা যারা আছেন তারা এমন একটা চমৎকার দিনের অপেক্ষায় আসলে ছিল যে তারা দেখতে চাইছিল যে একটা গণমাধ্যমের সামনে তাকে যত বিব্রতকর প্রশ্নই করা হোক না কেন, যত ব্যক্তিগত প্রশ্নই করা হোক না কেন, সেই জায়গাতে উনি কতটা স্বচ্ছন্দ থাকতে পারেন। অর্থাৎ নেতৃত্বের ক্ষেত্রে তার একটা পরীক্ষা দেওয়ার যে বিষয়টি আজকে ঘটেছে, যে ওই পরীক্ষাতে তাদের নেতা কতটা ভালো করেন সেটা দেখার একটা অপেক্ষা তাদের কাছে ছিল। এবং আমার মনে হয় যে আমি জানি না আপনি কি বলবেন, মনে হয় যে বেশিরভাগ মানুষের কাছে, শুধুমাত্র আমার দলের নেতা বলবো না বা কর্মী বলবো না, সবার কাছে মনে হয় যে এই পরীক্ষায় উনি সফলভাবে উত্তীর্ণ হয়েছেন। এবং সাক্ষাৎকারের এক পর্যায়ে কিন্তু তাকে প্রশ্ন করা হলো যে জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে তার ভূমিকা নিয়ে, এবং তিনি নেতৃত্বের গৌরব নিজের কাঁধে না নিয়ে বললেন, আমি মাস্টারমাইন্ড নই, এই আন্দোলনের মাস্টারমাইন্ড গণতন্ত্রকামী জনগণ। অনেকেই এই বিষয়টাকে অন্যভাবে দেখছে যে আমরা বিগত সময়ের রাজনীতিতে তো আসলে মানে কৃতিত্বের লড়াই দেখেছি, আমরা দেখেছি কিভাবে আসলে আত্মপ্রচারণা চালাতে হয়। বর্তমান সময় তারেক রহমানের এই বক্তব্যকে কি রাজনীতির প্যারাডাইম শিফট হিসেবে দেখবেন? হ্যাঁ, নিশ্চয়ই। এটা আপনি এই বিষয়টিকে কিন্তু এইভাবে দেখবেন যে এটা একটা বৈপরীত্যের জায়গা। কারণ আপনি যেমনটি বলছিলেন যে রাজনীতিতে প্রত্যেকে যারা দখলদারিত্ব থাকে, যে এই কৃতিত্বটি আমার, কৃতিত্ব নেওয়ার চেষ্টা বরাবরই আমরা দেখেছি। যেমন সেটা আমাদের স্বাধীনতা যুদ্ধকে নিয়ে হয়েছে, কেউ বলার চেষ্টা করেছে এটা একক কৃতিত্ব একটা ব্যক্তি বা একটা দলের। সেটার ঊর্ধ্বে উঠে কোনো রাজনৈতিক নেতা যখন জনগণকে সব কৃতিত্বটা দিতে চান, তাহলে বুঝতে হবে যে তিনি সত্যিকার অর্থে জনগণকে প্রতিনিধিত্ব করেন। তা নাহলে উনি তো বলতেই পারতেন যে হ্যাঁ, আমি আমার ছাত্র দলকে দিয়ে এটা করিয়েছি, আমি আমার মেয়েকে নিয়ে আমি কথা বলেছি, যারা বৈষম্য বিরোধী আন্দোলন করছিল তাদেরকে উজ্জীবিত করেছি, জেনজির সাথে আমার যে কত বড় নৈকট্য ছিল এগুলো ছিল। এই বাস্তবতাগুলো আছে, কিন্তু এগুলোকে উনি সামনে আনতে চাননি। বরং না এনে যেটা করেছেন, দেশের প্রায় 1800 মানুষ যারা প্রাণ দিয়েছেন, শহীদ হয়েছেন এই অভ্যুত্থানে, বা 30,000-এর মতন যারা তাদের বলতে পারে অঙ্গহানি হয়েছে, তারা বিভিন্ন রকমভাবে এখনও পঙ্গুত্বের জীবনযাপন করছেন, তাদেরকে উনি সেই কৃতিত্বটা দেওয়ার চেষ্টা করেছেন। এর ভেতর থেকে শুধুমাত্র যে তার ভেতরে যে একটা মহানুভবতা আছে এটা দেখাবার চেষ্টা উনি করেননি। উনি বরং বলার চেষ্টা করেছেন যে সত্যিকার অর্থে একজন নেতা হতে গেলে জনগণকে কতটা উঁচুতে জায়গা দিতে হয়, তাদের সম্মানের জায়গাটা কত উঁচুতে, সে কথাটি কিন্তু উনি ওনার মুখ দিয়ে খুব অন্তর দিয়ে কিন্তু কথাটা প্রকাশ করে দিয়েছেন। বিগত সময়ে বিএনপির যে নেতাকর্মীরা তারেক রহমানকে গণ অভ্যুত্থানের মাস্টার মাইন্ড হিসেবে আখ্যা দিয়েছিল, তাদের জন্য কি এক ধরনের বার্তা গেল? হ্যাঁ, তাদের জন্য এই কথাটি আছে যে ঠিক বলে না যে মাটির সাথে মিশবার চেষ্টা করো, মাটির দিকে তাকো, নিচের দিকে তাকো। অর্থাৎ তাদের নেতাকর্মীদের প্রতি উনি এই আহ্বানটি বা বলবেন যে এই বার্তাটি দেওয়ার চেষ্টা করেছেন যে অহংকারী নয়, বিনয়ী হও, মানুষের মনকে জয় করার চেষ্টা করো, মানুষের সাথে থাকবার চেষ্টা করো, মানুষকে সাথে রাখো। অর্থাৎ এই বার্তাটি যেটা উনি সবসময় দেওয়ার চেষ্টা করে যে জনগণের মন জয় করুন এবং জনগণের সাথে থাকুন। এবং এই যে মাস্টার মাইন্ড হিসাবে নিজের কৃতিত্বটাকে না নিয়ে
জনগণকে এবং অভ্যুত্থানের সাথে যে জনমানুষ ছিল তাদেরকে সবাইকে এই কৃতিত্বের অংশীদারিত্বটা দিয়ে বা এই কৃতিত্বের পুরো কৃতিত্বটা দিয়ে তিনি কিন্তু একটা প্রমাণ করেছেন যে একজন প্রকৃত জননেতার উচিত হচ্ছে জনগণকে সবার উপরে রাখা। ফলে তার যে নেতাকর্মীরা আছে তারা নিশ্চয়ই এখান থেকে এই শিক্ষাটি পাবেন যে অন্যকে বড় করা বা নিজেকে বড় করার ভেতর দিয়ে কোনো বড়ত্ব নেই। এবং রাজনীতিতে নতুন সংস্কৃতির উদয় হলো কিনা? নিশ্চয়ই একটা নতুন সংস্কৃতি, কারণ আমরা তো সব ক্ষেত্রেই দেখি কি সবাই তো নিজের কৃতিত্বকে জাহির করার চেষ্টা করেন। যখন নির্বাচনের মাঠে কেউ যান অথবা কোনো জনসমক্ষে যান, জনসভায় যান, প্রত্যেকেই তো বলার চেষ্টা করেন যে আমি এটা করেছি, আমি এটা করেছি, আমার এই অবদান, সেই অবদানের কথাগুলো তারা বড় বড় করে বলেন। যেমন অনেকেই তার নির্যাতিত জীবনের ব্যাখ্যা দেন, অনেকেই তার মামলার সংখ্যাটি বলেন। হ্যাঁ, এটা হতেই পারে যে সত্যতা আছে, এটা নিয়ে সংশয় কিছু নেই, কিন্তু সব কিছুর ঊর্ধ্বে জনগণ একটা বিনয়ী রাজনৈতিক পরিবেশ দেখতে চাই যেখানে নেতা এবং জনতার পার্থক্যটা একদম শূন্যে নেমে আসবে। অর্থাৎ একজন জনতা যখন নেতাকে সামনে পেয়ে তাকে যে কোনো প্রশ্ন করতে পারে, তার মনের কথা বলতে পারেন, এবং নেতাও যখন সেটাকে বিপরীতভাবে সেটাকে নিজের আত্মস্থ করে যখন জনতার সাথে কাছাকাছি যাওয়ার চেষ্টা করেন, এই সফলতাটা যখন প্রতিষ্ঠিত হয় তখনই কিন্তু বলতে হবে যে প্রকৃত রাজনীতির বিজয় হয়েছে। তারেক রহমানের যে রাজনীতির দর্শন আমরা এই সাক্ষাৎকারে দেখেছি, সেই দর্শন আসলে তৃণমূল পর্যন্ত পৌঁছাচ্ছে কি, বা দলের নেতাকর্মীরা ধারণ করে কি? ধারণ করবার কথা, কারণ শতভাগ হয়তো সেই উপলব্ধির কাছে যেতে পারে না, কারণ এটা তো অনেক বড় একটা রাজনৈতিক শিক্ষার জায়গায়। যে কাজটি জনাব তারেক রহমান পেরেছেন সেটি তার দলের সকল নেতাকর্মীরা ঠিক সমভাবে পারবে এটা হয়তো এই রাজনৈতিক সংস্কৃতিতে আমরা যদি বলি রাতারাতি হয়ে যাবে, এটা সম্ভব নয়। তবে যখন দলের একটা শীর্ষ নেতৃত্ব থেকে যখন এরকম বার্তা যায় তখন প্রত্যেকেরই বোঝা উচিত যে প্রকৃত রাজনীতিতে জনমানুষের সাথে থাকতে গেলে তার নেতার মতন বিনয়ী হওয়া উচিত এবং তার নেতার মতনই সংযমী হওয়া উচিত, তার নেতার মতনই জনঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করা উচিত। ফলে বার্তাটি যদি পৌঁছে না গিয়েও থাকে এর আগে, নিশ্চয়ই আজকের এই সাক্ষাৎকারটি তারা দেখবার মধ্য দিয়ে তারা হয়তো নিজেরা আরেকবার উপলব্ধি করবেন যে সত্যি সত্যি তাদের ভেতরে যদি কোনো ভ্রান্তি থাকে তাহলে সেটিকে কাটিয়ে আবার তাদেরও জনমানুষের কাছে যাওয়ার চেষ্টা করা উচিত। সেই সাক্ষাৎকারে তাকে প্রশ্ন করা হচ্ছিল যে দলের নেতাদের কেউ কেউ কখনো কখনো তারেক রহমানের দেশে না আসার পেছনে নিরাপত্তার শঙ্কার কথা বলেছেন। এমন প্রশ্নের উত্তরে তারেক রহমান জানিয়েছেন, বিভিন্ন রকম শঙ্কার কথা তো আমরা অনেক সময় বিভিন্ন ব্যক্তির কাছ থেকে শুনেছি, সরকারেরও বিভিন্ন ব্যক্তির কথা তিনি বলেছেন। নিরাপত্তার শঙ্কার কারণেই কি আসলে তারেক রহমান দেশে আসছেন না? বিষয়টি কি এমন? এটাকে একদম প্রধান কারণ বা একমাত্র কারণ এটা হয়তো বলবো না আমি, কারণ এটা অনেকগুলো কারণের একটা কারণ হতেই পারে। কারণ উনি তার নিজের সাথে, আমরা তো নিজে প্রায় সবসময় বলবার চেষ্টা করি যে ওনাকে যখন প্রশ্নটি করেছেন সাংবাদিক, তো উনি তো বলার চেষ্টা করেছেন ফিরতে তো আমাকে হবেই, নির্বাচন সামনে, আমি তো নির্বাচনে আমার নেতাকর্মীদের কাছে আমাকে যেতেই হবে, না গিয়ে তো পারবো না, আমাকে তো যেতেই হবে। সেটার ভেতর থেকে উনি কিন্তু ওনার আসবার সদিচ্ছার কথাটি বলেছেন, কিন্তু উনি একটা সাধারণ মানুষের মতন এরকম নন যে কোনো একটা দিনক্ষণ ঠিক করলে না চলে আসলেন। তার সাথে নিরাপত্তার বিষয়টি অবশ্যই আছে, কারণ আমরা জানি যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব জিয়া পরিবারের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত, এবং এক্ষেত্রে দেশে এবং দেশের বাইরে থেকে যারা আমাদেরকে অস্থিতিশীল করতে চায়, আমাদের দেশকে বিলীন করতে চায়, অস্তিত্বহীন করতে চায়, মানচিত্র থেকে মুছে দিতে চায়, তাদের তো এরকম একটা চিন্তা ভাবনা থাকতেই পারে যে কোন কারণে বা কী সফলতা অর্জন করলে তারা এই কাজটি তারা সফল হবে। তো ফলে তাদের লক্ষ্যবস্তুতে উনি পরিণত হবেন না এরকম মনে করার কোনো কারণ নেই। তবে এর বাইরে দিয়েও ছোটোখাটো অনেকগুলো কারণ থাকে। রাজনীতিতে কৌশল বলে অনেক কিছুই আছে, সেই কৌশলের সব কিছুই হয়তো জনসমক্ষে আনতে উনিও চাননি, সেই কৌশলটাকে উনি সযত্নে হয়তো দূরে রেখেছেন, কিন্তু এটি নিশ্চিত করেছেন যে ওনার ফেরার সময়টি আর খুব বেশি দূরে নেই। সেই দ্রুততম সময়টা আসলে কবে? দলের কাছে কোনো বার্তা এসেছে কি? দলের কাছে বার্তা তো উনি ওইরকম করে অনেকবারই দিয়েছেন যে তোমরা আশ্বস্ত থাকো, আমি খুব তাড়াতাড়ি চলে আসছি। আর এর সাথে একটা ব্যাপার আছে কি, যে বর্তমান প্রযুক্তির এই যুগে উনি তো বলেছেন যে আমি যতক্ষণ বাংলাদেশে থাকতে যতটা বাংলাদেশির অভ্যন্তরে ছিলাম বা জনমানুষের কাছে ছিলাম, এই প্রবাসে থেকে আমার মন সবসময় কিন্তু দেশের মানুষের জন্যই আছে। হয়তো শারীরিকভাবে তার অবস্থানটা দেশের বাইরে, কিন্তু অন্তর দিয়ে তাকে তো আমরা প্রতিদিনই দেখি। যখন সেই যে দেশে উনি থাকেন এখান থেকে সে ৮,০০০ কিলোমিটার দূরে, সেখানে যখন সকাল হয় তখন সেই সকাল থেকেই কিন্তু তিনি আমাদের বাংলাদেশের মানুষের সাথে সম্পৃক্ত হন, সংযুক্ত হন, এবং আমাদের দেশের মানুষ যখন গভীর রাত পর্যন্ত তারা যখন জেগে থাকেন তার প্রতিটি মুহূর্তেই কিন্তু তার এই বাংলাদেশের মানুষের সাথে তার সময়টি কাটে। তো ফলে উনি বাংলাদেশের মানুষের সাথে নেই বা এই দেশে নেই সে কথাটি হয়তো আমরা তার ফিজিক্যাল প্রেজেন্স বা শারীরিক অবস্থানের ক্ষেত্রে এই কথাটি বলতে পারি, কিন্তু যদি আমি অন্য অর্থে বলি যে একজন মানুষের
প্রকৃতপক্ষে কোনো জায়গায় উপস্থিতিটা শুধুমাত্র শরীর দিয়ে হয় না, এর মধ্যে যে একটা আত্মিক বা মনের ভেতর থেকে উপস্থিতিটা থাকে সেটা তো ওনার আছে। তবে হ্যাঁ, এর সাথে ফিজিক্যাল প্রেজেন্সেরও দরকার আছে এবং সেটা খুব নিশ্চিতভাবে খুব তাড়াতাড়ি উনি করবেন। এবং প্রধানমন্ত্রী পদের প্রত্যাশী হিসেবে নির্বাচনে দেখা যাবে কিনা এমন প্রশ্নের উত্তরে কিন্তু তিনি বলেছেন যে এটা জনগণের উপর নির্ভর করবে, দলের উপর নির্ভর করবে। দলের ভাবনাটা যদি আমরা জানি। দলের ভাবনাটা খুব স্বাভাবিক। উনি বিনয়ের সাথে কথা বলেন, কারণ আপনি লক্ষ্য করবেন যে ওনার প্রত্যেকটা কথার মধ্যে কিন্তু কোনো আত্মম্ভরিতা নেই, কোনো অহংকার নেই, আত্মপ্রচারের চেষ্টাও নেই। উনি একজন অতি সাধারণ মানুষ। প্রতিটি মুহূর্তে উনি চেষ্টা করেছেন তার ভেতরে যেন কখনো সে দাম্ভিকতার কোনো ছাপ বা কোনো চিহ্ন যেন কোনো রকমভাবে সামনে না আসে। এই ব্যাপারে উনি সবসময় সচেতন থাকেন এবং যখন একটা প্রত্যক্ষ সাক্ষাৎকারের মধ্য দিয়ে যখন জনগণের সামনে তিনি উপস্থিত হয়েছেন, সেটা কিন্তু উনি আবারও সেটা প্রমাণ করার চেষ্টা করেছেন। সেই কারণেই এটা তো ঠিক যে দলের উনি শীর্ষ নেতা। জানেন যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি অসুস্থ, ফলে তার সেই অসুস্থতার কারণেই কিন্তু তাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্বটা নিতে হয়েছে। সেই অর্থে তিনি দলকে পরিচালনা করছেন এবং এখন তার অবস্থান কিন্তু দলের চাইতে দেশের জন্য তার অপরিহার্যতাটা কিন্তু দিনে আরও বেশি প্রমাণিত হচ্ছে। তো ফলে আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে যদি সংসদে আসে, তো সঙ্গতভাবে তিনি দলের প্রধান নেতা এবং দলের প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন এবং এটা নিয়ে কোনো কনফিউশন বোধহয় নেই। সেটা দলের সাধারণ নেতাকর্মীরাও জানেন। উনি যেটা বলেছেন যেটা দলের সিদ্ধান্ত, প্রথম কথা দেশের সিদ্ধান্ত। দেশের সিদ্ধান্ত হচ্ছে তার দলকে বিজয়ী করা। দেশের মানুষ যদি তাকে দলকে বিজয়ী করে তাহলে উনি সংসদ নেতা হবেন। সংসদ নেতা হলে দল যদি তাকে মনে করেন যে তিনি প্রধানমন্ত্রী হওয়ার উপযুক্ত বা দল তাকে প্রধানমন্ত্রীত্বের জায়গাটা তাকে দিতে চায়, তাহলে তিনি প্রধানমন্ত্রী হবেন। কিন্তু এই কথাটি তার বিনয়ের বহিঃপ্রকাশ, কিন্তু দল বা জনগণ সম্ভবত তাকে এই জায়গাটির জন্য মনে মনে চিন্তা করে রেখেছে। গণঅভ্যুত্থানের পরপরই আমরা দেখেছি যে বিএনপির একটা জোরালো দাবি ছিল যে দ্রুততম সময়ের মধ্যে যেন নির্বাচন দেওয়া হয় এবং বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন সময় বলার চেষ্টা করেছে যে নির্বাচিত সরকারের অনেক কিছু আসলে সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু তারেক রহমান কিন্তু সুনির্দিষ্টভাবে জানালেন যে একটি নির্বাচন হলেই যে সব সমস্যা রাতারাতি ঠিক হয়ে যাবে তা নয়, বরং সমস্যাকে অ্যাড্রেস করলে সমস্যা ধীরে ধীরে সংখ্যাটা কমতে থাকবে। হ্যাঁ, এটা আমরা জানি যে অর্থনৈতিকভাবে অনির্বাচিত সরকারের কিছু সীমাবদ্ধতা থাকে। বৈদেশিক বিনিয়োগ সাধারণত কোনো দেশ এখানে বা কোনো বড় প্রতিষ্ঠান এখানে করতে চায় না, কারণ তারা একটা রাজনৈতিক নিশ্চয়তা চায় যে তার বিনিয়োগটা সুরক্ষিত কিনা। খুব স্বাভাবিক এটা। তো সেই অর্থে আমাদের অর্থনীতির সূচকগুলো যে এখন খুব ভালো জায়গায় আছে তা না। আমাদের কর্মসংস্থানেরও একটা বিরাট বড় চ্যালেঞ্জ রয়েছে। তো উনি নিজে এটা নিশ্চিত করবার চেষ্টা করেছেন যে নির্বাচিত সরকার থাকলে সমস্যার পরিমাণটা কম হয় আর কি। আমরা যত দিন এই নির্বাচনটাকে বিলম্বিত করব সংখ্যা ততই বাড়বে। ফলে একটা সরকার যখন নির্বাচিত অবস্থায় আসবে দেশ পরিচালনার দায়িত্বে, তখন তারা কিন্তু আরও বেশি সমস্যার মোকাবেলা করতে হবে। অর্থাৎ যদি নির্বাচনটি আরও আগে হতো সমস্যার পরিমাণটি কমতো, যেটা ডিসেম্বরে নির্বাচন বিএনপি বরাবর চেয়েছে। কিন্তু যখন প্রধান উপদেষ্টা তিনি প্রত্যাশা করেছেন যে তার আরও একটু বাড়তি সময় পেলে নির্বাচন পরিচালনার জন্য হয়তো এই অন্তর্বর্তী সরকারের জন্য সুবিধা হয়, তখন বিএনপি সেটি সৌজন্য এবং সেটি সৌহার্দ্যের সাথে সেটি গ্রহণ করেছে। এই জায়গায় বিএনপি অহিত কোনো বাকবিতণ্ড বা কোনো রকম দাবিকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেনি। তবে দেশ নির্বাচিত একটা সরকার পাওয়ার পরেও এই বিগত দিনের যে পুঞ্জীভূত সমস্যাগুলো রয়েছে, চ্যালেঞ্জগুলো রয়েছে, সেগুলোকে মোকাবেলার কথাটির ব্যাপারে হয়তো উনি একটু সবাইকে প্রস্তুতি এবং সতর্কতার কথা বলেছেন যে আমাদের কিন্তু মনে করতে হবে যে আমরা পুঞ্জীভূত সমস্যা কিন্তু কাঁধে নিয়ে চলছি। স্বৈরাচার গত 17টি বছর ধরে অনেক রকম সমস্যা আমাদের চাপিয়ে দিয়েছে, অর্থনৈতিক থেকে শুরু করে সাংবিধানিক, আমার প্রাতিষ্ঠানিক সব কিছুর ক্ষেত্রে তো বিরাট বড় একটা নৈরাজ্য এবং বিরাট বড় একটা ক্ষতি তো হয়েছে। তো এই জন্যই হয়তো তিনি কথাটা বলার মধ্যে দিয়ে জনগণকে প্রস্তুত করতে চেয়েছেন। আমরা গণতন্ত্রকে বিভিন্ন সূচকের মধ্য দিয়ে পরিমাপ করে থাকি, বিগত সময়ে কিন্তু আমরা দেখেছি। কিন্তু তারেক রহমান স্পষ্টভাবে জানালেন যে গণতন্ত্র কাগজ কলমে থাকে না, গণতন্ত্র টিকে থাকে মানুষের মনের মধ্যে। বিএনপির কাছে আসলে গণতন্ত্রটা কি? বিএনপির তারেক রহমান সাহেব যে কথাটি বলেছে এক্স্যাক্টলি সেটাই বিএনপির মনের মধ্যে আছে। যে অর্থাৎ আপনি শুধুমাত্র গণতন্ত্র গণতন্ত্র বলে যদি আমরা যতই চিৎকার করি না কেন, গণতন্ত্র যদি দেশের মানুষের কাছে যদি না পৌঁছায়, দেশের মানুষ যদি এটা দেশের মালিকানা তাদের, এই সত্যটি থেকে তারা যদি দূরে থাকে, তাহলে তো এই গণতন্ত্র অর্থহীন। গণতন্ত্রে সেই গণতন্ত্রের কথাই তিনি বলতে চেয়েছেন যে গণতন্ত্রে একজন মানুষ তার পছন্দের নেতাকে নির্বাচিত করতে পারেন, একটা মানুষ তার নেতার কাছ থেকে জবাবদিহিতা পান, একটা মানুষ মনে করতে পারে এই দেশটি তার, এই দেশের উপরে তার অধিকারটি রয়েছে, এবং যার যে অবস্থানই হোক না কেন, সেটা ধর্ম, বর্ণ, লিঙ্গ বৈষম্যের ক্ষেত্রে কেউ যেন কোনো রকম বৈষম্যের শিকার না হয়,
প্রত্যেকটি মানুষ যেন এটা বুঝতে পারে যে এই দেশের অধিকার এই দেশের প্রত্যেকটি জনগণের সমান। এই উপলব্ধিটাই জনাব তারেক রহমান তার কথার মধ্যে দিয়ে বোঝাবার চেষ্টা করেছেন যে গণতন্ত্র কাগজে কলমে নয়, গণতন্ত্র থাকে মানুষের মনে। এই মানুষের মনের প্রত্যাশাটাকে যে গণতান্ত্রিক দল, যে রাজনৈতিক দল প্রত্যাশাটাকে পূরণ করতে পারে, তারাই প্রকৃত রাজনৈতিক দল। বিগত সময় স্বৈরাচারের শাসনামলে তার নিজের উপর এবং পরিবারের উপর যে অমানবিক নির্যাতন হয়েছে সে বিষয়গুলো কিন্তু তুলে ধরেছেন। সেই সঙ্গে তিনি একটা বার্তা দিয়েছেন যে প্রতিশোধ নয়, আইনি কাঠামোর মধ্য দিয়ে বিচার নিশ্চিত করার কথা বলেছেন তিনি। সে বিষয়টি আলোচনা আনতে চাই অধ্যাপক ডাক্তার মওদুদ আলমগীর পাভেল বিরতির পর। দর্শক, দেশপ্রতীকের এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছে, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ, আপনারা দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিক। নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল, চ্যানেল অ্যান্ড স্কোয়ার বার। আমরা আবারও ফিরছি আলোচনায়। অধ্যাপক ডাক্তার মওদুদ আলমগীর পাভেল যে প্রশ্নটি রেখে বিরতিতে গিয়েছিলাম, তারেক রহমানের নিজের উপর এবং পরিবারের উপর হওয়া যে নির্যাতনের বিষয়গুলো তিনি কিন্তু খুব সুনির্দিষ্টভাবে তুলে ধরলেন এবং আমরা দেখলাম যে সেখানে কোনো প্রতিশোধের বার্তা ছিল না। তিনি নৈতিকভাবে দৃঢ়ভাবে সুন্দর করে বললেন যে বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে, এক ধরনের আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে বিচার নিশ্চিতের কথা জানালেন। আমি যদি প্রশ্নের উত্তরে যদি একটু ফিরে আসি, কারণ এই প্রশ্নটি মূলত যেটা তাকে করা হয়েছিল যে উনি রাজনীতিটা উত্তরাধিকার সূত্রে পেয়েছেন কিনা, অর্থাৎ প্রকারান্তরে বলার চেষ্টা করা হয়েছিল যে উনি কোনো রকম কোনো আশীর্বাদ পুষ্ট রাজনৈতিক নেতৃত্বের কোনো বরপুত্র কিনা, এটা বলার চেষ্টা করা হয়েছিল। উনি কিন্তু সে জায়গায় বলেছেন যে রাজনীতিতে তো আমরা জানি যে আমাদের বাংলাদেশের সংস্কৃতিতে, রাজনীতিতে একজন রাজনৈতিক কর্মীকে কষ্ট সহ্য করতে হয়, জেল খাটতে হয়, নির্যাতিত হতে হয়, পরিবারের সদস্য বঞ্চিত হতে হয়। তো সেক্ষেত্রে উনি বলেছেন যে আমার জীবনের ক্ষেত্রে এর প্রত্যেকটা জিনিসই ঘটেছে। উনি নিজে কারাবরণ করেছেন এবং যে নির্যাতনটি সহ্য করেছেন তা এখনও তাকে পীড়িত করে, কষ্ট দেয় কখনো কখনো, সেটা বলেছেন। তারপরে বলেছেন যে অসংখ্য মিথ্যা মামলা তার নামে হয়েছে এবং পারিবারিক যে বিচ্যুতিগুলো যেটা হয়েছে, যে বলেছেন উনি যে আমার সুস্থ মা হাসপাতাল থেকে যাওয়ার কথা না যার, তিনি জেলখানায় গেছেন, ফিরেছেন একটা দুরারোগ্য ব্যাধি নিয়ে। তার নিজের ছোট ভাইকে তিনি দেখতে পাননিও, তিনি অসুস্থতায় তিনি মৃত্যুবরণ করেছেন। তার সম্ভাবনাময় স্ত্রীর বাংলাদেশে তার একটা চিকিৎসক হিসেবে তার চমৎকার একটা কেরিয়ার এখানে ডেভেলপ করতে পারতো, সেটা তারা বঞ্চিত হয়েছে। তার সন্তান, তার কন্যা বঞ্চিত হয়েছে তার শৈশব এবং তারুণ্য থেকে। এই সব কিছুকেই তিনি বলেছেন যে একজন রাজনৈতিক নেতার ক্ষেত্রে যা ঘটে আমার ক্ষেত্রে তো সেটাই ঘটেছে। উনি তৃণমূল থেকে রাজনীতি করেছেন, তিনি একটা সাধারণ সদস্য থেকে তিনি দলের যুগ্ম সম্পাদক ছিলেন, সেখান থেকে পরিস্থিতির কারণে আজকে তাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব নিতে হয়েছে। এত সব কিছুর পরেও তিনি বলেছেন যে আমার মনে হয় না যে তার ভেতরে কোনো ব্যক্তিগত প্রতিশোধের কোনো চিহ্ন নেই এবং ব্যক্তিগত প্রতিহিংসার তো প্রশ্নই ওঠে না। তবে দল হিসেবে এবং আওয়ামী লীগের সেই স্বৈরাচারের সাথে যারা যারা সংশ্লিষ্ট ছিল তাদেরকে কিন্তু তিনি বারবার বলেছেন যে না, বিচারিক প্রক্রিয়াতে তাদের জন্য যে শাস্তি সেটি আইন, এটি কিন্তু কারো প্রতি কোনো ব্যক্তিগত প্রতিহিংসার বিষয় না, অন্যায় করলে তার শাস্তি হতে হবে, এটি আইন। আর একটা বিষয় আপনি লক্ষ্য করবেন যে তিনি কিন্তু কখনো কারোর নাম উচ্চারণ করেননি ব্যক্তিগতভাবে। আওয়ামী লীগের কোনো নেতৃত্বের নামও কিন্তু তার এই বিরাট একটা সেই সাক্ষাৎকারের কোনো একটি পর্বে কিন্তু তিনি কিন্তু কারো নাম উচ্চারণ করে কোনো কথা বলেননি, সেটাও কিন্তু একটা লক্ষ্য করবার ব্যাপার। তো পরিবারতন্ত্র নিয়ে তাকে যে প্রশ্ন করা হয়েছে, আমি যদি একটু যোগ করি যে বাংলাদেশের রাজনীতিতে পরিবারতন্ত্রের প্রভাবকে অস্বীকার করার কোনো সুযোগ আছে কি? উনি পরিবারতন্ত্রের অস্বীকার করে উত্তরটি দেননি। তিনি বলেছেন যে পরিবারতন্ত্রকে তিনি যোগ্যতার সাথে সমান্তরাল করতে চান না। তিনি উদাহরণ কিন্তু চমৎকারভাবে দিয়েছেন যে একজন চিকিৎসকের পুত্র বা কন্যা যখন চিকিৎসক হন তখন কি তার জন্য পরীক্ষা দেওয়া বা যে চিকিৎসক হওয়ার যে সমস্ত কার্যক্রম থাকে সেখান থেকে তাকে কি কোনো ছাড় দেওয়া হয়? সেটা নয়। এবং তারপরে সকল চিকিৎসকের পুত্র কি সফল হয়? ঠিক তেমনিভাবে সকল রাজনীতিবিদ যারা আছেন তারা কিন্তু এমন নয় যে রাজনৈতিক শিক্ষার বাইরে দিয়ে তিনি কিন্তু হঠাৎ করে সে উড়ে এসে জুড়ে বসে রাজনীতির জায়গাটা পান না। এর সাথে এটাও বলেছেন যে রাজনীতিতে তো অনেকে আসেন, কেউ সফল হয় কেউ সফল হয় না। তো ফলে সফলতা ব্যর্থতার সাথে কিন্তু ব্যক্তিগতভাবে কোনো একজন মানুষের তার যে উত্তরণের যে বৈতরণী পার হওয়ার যে পর্যায়গুলো রয়েছে সেই প্রত্যেকটা জায়গায় কিন্তু সেই পরীক্ষায় তাকে উত্তীর্ণ হতে হয়, পাশ করতে হয়। সেগুলো যদি কেউ সফলভাবে করতে পারে তাহলে তিনি কিন্তু রাজনীতির জায়গাটি পান। উনি তার নিজের ব্যক্তি জীবনের ক্ষেত্রে ওইটা উল্লেখ করে বলেছেন যে তার জীবনের ক্ষেত্রেও সেরকম ঘটনাই ঘটেছে এবং সেটি প্রত্যেকটা পর্যায়ে তিনি কিন্তু নিজের যে পরীক্ষা তাকে দিতে হয় সেটা উনি দিতে হয়েছে তাকে। ফলে এই জায়গায় কোনো আনুকূল্য বা কোনো এমন কিছু নেই যেটা তাকে কোনো বাড়তি সুবিধা দিয়েছে যে কোনো একটা পরিবারের সদস্য বলে। তিনি রাজনীতির মাঠে একটা পরীক্ষিত একজন মানুষ, পরীক্ষিত কর্মী ছিলেন, সেখান থেকে উনি পরীক্ষিত নেতায় পরিণত হয়েছেন। এটার ক্ষেত্রে কোনো পারিবারিক কোনো আলাদা কোনো বাহুল্যের বা আলাদা কোনো আশীর্বাদ এখানে কাজ করেনি।
মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে প্রার্থীর জনসম্পৃক্ততা ও সমস্যা সমাধানের সক্ষমতাকে বিবেচনা করা হবে এমনটি জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। কিন্তু আমরা তো মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে আমরা মনোনয়ন বাণিজ্যের কথা শুনি, আমরা টাকার প্রভাবের কথা শুনি, পেশি শক্তির প্রভাবের কথা শুনি এবং ওই যে পরিবারতন্ত্রের কথা বলছিলাম সেটির বিবেচনার কথাও শুনি। এই পুরো সাক্ষাৎকারে একটা চমৎকার একটা শব্দ আছে, আপনি যদি এখানে লক্ষ্য করেন তা দেখবেন তিনি বলেন যে আমি সেই ব্যক্তিকে মনোনয়ন দিতে চাই যিনি ওই এলাকার তরুণ, মুরব্বী, নারী, পুরুষ সবার কাছে তার গ্রহণযোগ্যতা রয়েছে। ওই এলাকার যে সমস্যাগুলো আছে যেগুলোকে উনি চিহ্নিত করতে পারেন, সেগুলো সমস্যা সমাধানের তার সদিচ্ছা রয়েছে। এবং সবশেষে তিনি বলেছেন তিনি দলের কাছে সমর্থন পেলেন সেটাই আমার কাছে বড় নয়, জনগণের কাছে তার সমর্থনটি রয়েছে কিনা আমি সেই বিচারটি কিন্তু মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে সবচাইতে অগ্রাধিকারের জায়গায় রাখতে চাই। তো বাংলাদেশের রাজনীতিতে তো এই বিচার দিয়ে কখনো কিন্তু মনোনয়ন দেওয়া হয়নি। আমরা দেখার চেষ্টা করতে কার কত বড় পেশি শক্তি রয়েছে, কার অর্থ শক্তি কতটুকু রয়েছে, জনগণের সাথে সম্পৃক্তির বিবেচনাটা কখনোই ছিল না। উনি সেই অর্থে পরিষ্কার করেছেন যে ওনার মনোনয়নের ক্ষেত্রে গুরুত্ব কোন কোন জায়গা পাবে। সেখানে উনি বলেছেন যে জনগণের কাছে গ্রহণযোগ্যতা, জনগণের সমস্যাটাকে উপলব্ধি করার সক্ষমতা, দলের নয় জনগণের সমর্থন তার প্রতি আছে কিনা, এই কয়টা পরীক্ষায় যারা উত্তীর্ণ হতে পারবে তিনি তাকে মনোনয়নের জন্য নির্বাচন করবেন। আমার স্থির এবং নিশ্চিত বিশ্বাস আগামী নির্বাচনের আগে বিএনপি তার দলীয় প্রার্থী হিসেবে যাদের প্রার্থিতা ঘোষণা করবেন তাদের ভেতরে এই উপকরণের বেশিরভাগ মানুষের মধ্যে এই চিহ্নটি দেখা যাবে। এবারে ধারণা করা হচ্ছে যে প্রতিটি আসনে বিএনপির একাধিক মনোনয়ন প্রত্যাশী রয়েছে, বিএনপির জন্য চ্যালেঞ্জ হয়ে গেল কিনা? নিশ্চয়ই এটা অস্ট্রেলিয়ার ক্রিকেট টিমের জন্য বা ভারতীয় ক্রিকেট টিমের যেরকম হয় যে তাদের সাইড লাইনে যারা বসে থাকে তাদেরকে দিয়ে বোধহয় 2-3টা টিম তৈরি করা যায়, তো বিএনপির ক্ষেত্রেও সেরকম যে আমাদের প্রত্যেকটি আসনে কিন্তু 1টা 2টো 3টা না 10-12 জন যোগ্য প্রার্থী, বাংলাদেশের বিবেচনায় যাদেরকে যোগ্য প্রার্থী বলি সেরকম কিন্তু রয়েছে। তো এটা একটা চ্যালেঞ্জ অবশ্যই, আবার একই সাথে এটাও একটা সুযোগও বলবো, সেটা হচ্ছে যে বেস্ট অফ দ্য বেস্ট, সবচেয়ে ভালোগুলোর ভেতর থেকে সবচাইতে ভালোটা বেছে নেওয়ার যে চ্যালেঞ্জ বিএনপির শীর্ষ নেতৃত্ব পার্লামেন্টারি বোর্ডের যে উপরে যেটা অর্পিত হবে তাদের সেই পরীক্ষা দিয়ে তারা একবার প্রমাণ করবেন যে তার সত্যিকার অর্থে সবচাইতে ভালোর মধ্যে ভালোর ভেতরে সবচাইতে ভালোটিকে বের করতে পারেন কিনা। প্রার্থী যাচাই বাছাই করার ক্ষেত্রে বিএনপি সময় ক্ষেপণ করছে কি? অধ্যাপক ডক্টর মওদুদ আলমগীর পাভেল, আমরা যদি জামায়াতে ইসলামী প্রসঙ্গ টেনে বলি, জামায়াত আমরা জানি যে 300 আসনে অনেক আগে প্রার্থী ঘোষণা করেছে, প্রস্তুতির দিক বিবেচনায় তাহলে তারা এগিয়ে গেল না? এইটা ঠিক এইভাবে সবগুলো দেখা ঠিক হবে না, কারণ আমাদের যেটা নির্বাচন কমিশনের যে হিসেব নিকেশ আছে তাতে কিন্তু নির্বাচনী প্রচারণার জন্য কিন্তু 2 থেকে 3 সপ্তাহের বেশি সময় কোনো সময় দেওয়া হয় না। আর নির্বাচনী মাঠে লোকজনকে যদি আপনি আগাম নামিয়ে দেন তাহলে এখানে একটা অহেতুক ব্যয়ের প্রশ্ন আছে, লোকজনকে বিরক্ত করবারও ব্যাপার রয়েছে। নির্বাচনের প্রচারণার প্রত্যেকটা প্রকরণ যেটা আছে, যেটা আমরা মাইক ব্যবহার করি, বিভিন্ন জায়গাতে পোস্টার লিফলেট লাগাই, এগুলো যে মানুষ সবসময় তাদের কাছে যে খুব সহজভাবে তারা গ্রহণ করে তা নয়। আর যেহেতু বিএনপির গ্রহণযোগ্যতার ক্ষেত্রে বিএনপি একটা পরীক্ষিত রাজনৈতিক দল, বিএনপি মাঠ পর্যায়ে বরাবরই ছিল, 17 বছর ধরে বিএনপি তো জনবিচ্ছিন্ন ছিল না, বিএনপি একাধিকবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে। ধানের শীষের যে প্রতীক এটি দেশের মানুষের মনের ভেতরে তার একটা জায়গা রয়েছে। আর বিএনপি যে সমস্ত নেতৃত্বের ভেতর থেকে যাদেরকে মনোনয়ন দিতে চান সেটা যেই হোক না কেন, এখানে যে বার্তাটি বিএনপির সকল মনোনয়ন প্রত্যাশীকে দলের পক্ষ থেকে দেওয়া হয়েছে সেটা হচ্ছে যে মনোনয়ন যাকেই দেওয়া হোক না কেন দলের অন্যান্য মনোনয়ন প্রত্যাশীরা তার পক্ষে কাজ করবেন, এই প্রত্যয় এই প্রতিশ্রুতি সবার কাছ থেকে দল নিয়েছে। তো নিশ্চয়ই সেই অর্থে আমি বলবো না যে বিএনপি রাজনীতির মাঠে নেই, সুনির্দিষ্ট প্রার্থী ঘোষণাটা একটা সময়ের ব্যাপার। আর যারা বলছে যে তারা 300 আসনে প্রার্থী দিয়েছে তাদের আমি খুব বিনয়ের সাথে বলি যে তার সব প্রার্থীর যোগ্যতা কিংবা তার অঞ্চলে তার এলাকায় তার পরিচিতি হয়তো এমন হয়তো নাও হতে পারে যে যেটার কারণে আমরা খুব ভালো করে বলবো যে না তারা সবচেয়ে যোগ্যতর ব্যক্তিগুলোকেই মনোনয়ন দিতে পেরেছেন। আমি অন্য কোনো দলের সাথে আমাদের তুলনা করতে চাই না, সেটি তাদের মনোনয়নের বিষয়। কিন্তু বিএনপির পক্ষ থেকে চ্যালেঞ্জ যেটি বলছেন সেটি চ্যালেঞ্জ এক অর্থে সঠিক, কিন্তু একই সাথে একটা চ্যালেঞ্জ, প্রত্যেকটা চ্যালেঞ্জে কিন্তু একটা করে অপরচুনিটি, প্রত্যেকটা চ্যালেঞ্জই একটা সুযোগ, দল তার বেস্ট অফ দ্য বেস্ট সবচেয়ে ভালোর মধ্যে থেকে সবচেয়ে ভালোটা বেছে নিতে পারবে। নিশ্চয়ই নিঃসন্দেহে। এবং যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেমনটি বলেছেন যে বিএনপি বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়ের পথে রয়েছে বলে ভবিষ্যৎবাণী করেছেন তিনি। আমি সেই বিষয়টি নিয়ে আলোচনা আনতে চাই।
আবারও বিরতির সময় হয়েছে। দর্শক, দেশ সম্প্রতিকের এই পর্যায়ে আবারও বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ, দেখছেন দেশ সম্প্রতিক। আমরা আবারও ফিরছি আলোচনায়। অধ্যাপক ডাক্তার মওদুদ আলমগীর পাভেল যে আলোচনায় আমরা ছিলাম, ফাইন্যান্সিয়াল টাইমসকে তারেক রহমান বলেছেন তিনি শিগগিরই দেশে ফিরবেন এবং আসন্ন নির্বাচনে অংশ নেবেন। কর্তৃত্ববাদী শাসক শেখ হাসিনার পতনের পর বিএনপি বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়ের পথে রয়েছে বলেও ভবিষ্যৎবাণী করেছেন তিনি। এই বিষয়টা নিয়ে আপনার বক্তব্য জানতে চাই। হ্যাঁ, উনি একটি রাজনৈতিক দলের ভারপ্রাপ্ত প্রধান, তিনি তার দলের শক্তিমত্তা সম্পর্কে জানেন। তৃণমূলে তার জনপ্রিয়তা, তার দলের অতীত ইতিহাস এবং অতীতে জনগণের কাছে এই দলের যে ভাবমূর্তি রয়েছে, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারা যে রাজনৈতিক আদর্শ বা বিশ্বাস জনগণের কাছে পৌঁছে দিয়েছেন এবং বাংলাদেশের জন্য এই দলের যে অবদানগুলো রয়েছে এই সবগুলোকে বিচার বিবেচনা করে ওনার যে রাজনৈতিক কর্মসূচি রয়েছে, যেটার প্রতিজ্ঞা উনি দেশের মানুষের জন্য করেছেন যে বিএনপি দেশ পরিচালনার দায়িত্ব পেলে কি কি কাজ করবে, সেগুলোর ভেতর থেকে উনি নিশ্চয়ই এই প্রত্যয়ের সাথে এই দাবি তো করতেই পারেন যে তার প্রত্যাবর্তন এবং বাংলাদেশের পরবর্তী নির্বাচনে বিএনপির সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করা এবং বাংলাদেশের সংবিধানের যে সমস্ত ত্রুটিগুলো রয়েছে সেগুলোকে জনপ্রত্যাশার সাথে সঙ্গতি রেখে সেগুলোকে পরিবর্তন করে বাংলাদেশকে একটা নতুন বাংলাদেশ উপহার দেওয়ার প্রত্যয় তিনি তো ব্যক্ত করতেই পারেন। ফাইন্যান্সিয়াল টাইমসকে তিনি বিপুল সংখ্যাগরিষ্ঠতার বিষয়টি যেমন ভবিষ্যৎবাণী করেছেন, অন্যদিকে আবার বিবিসি বাংলা সাক্ষাৎকারে কিন্তু তিনি বলেছে যে 64টি রাজনৈতিক দলের সঙ্গে আন্দোলন করেছি, সবাইকে নিয়ে রাষ্ট্র পুনর্গঠন করতে চাই। তার এই বক্তব্যের মধ্য দিয়ে নিশ্চয়ই রাষ্ট্র পরিচালনায় সবাইকে নিয়ে পথ চলার ইঙ্গিত তিনি ব্যক্ত করেছেন। এই কথার সাথে বৈপরীত্য কিছুই নেই, কারণ তিনি বরাবরই বলেছেন যে জাতীয় সরকার গঠন করবে বিএনপি, রাজনৈতিক ইলেকশনের ফলাফল বা নির্বাচনের ফলাফল যাই হোক না কেন সেই প্রত্যয় থেকে বিএনপি তো সরে আসেনি। কারণ আমরা মনে করি যে এরকম একটা স্বৈরাচারের পতনের পরবর্তী একটা ধ্বংসপ্রাপ্ত বাংলাদেশকে গড়তে গেলে সবার ঐক্যের কোনো বিকল্প নেই। তিনি আজকে কিন্তু আরেকটা কথাও বলেছেন যে অনেক হয়েছে, আমরা সবাই একত্র হয়ে একসাথে কাজ করি এবং সবাই এক হই। এই ঐক্যবদ্ধ হবার আহ্বানের মধ্য দিয়ে তিনি কিন্তু এটা বুঝিয়েছেন যে এই মুহূর্তে ঐক্যের কোনো বিকল্প নেই দেশটাকে বাঁচাতে গেলে। 19 বছর পর বিএনপির সামনে সুযোগ তৈরি হচ্ছে আবার সরকার গঠনের। মূল চ্যালেঞ্জগুলো বিএনপির সামনে আসলে কি দেখেন? মূল চ্যালেঞ্জ যেটা, সেটা হচ্ছে যে আগামী দিনে সরকার পরিচালনার ক্ষেত্রে আপনাকে আভ্যন্তরীণ এবং বৈশ্বিক বেশ কিছু চ্যালেঞ্জের মোকাবেলা করতে হবে। প্রথমটা হচ্ছে যে দেশের জনগণের কর্মসংস্থানের প্রত্যাশা রয়েছে, তরুণরা বেকার, তাদের জন্য কাজের সংস্থান যেমন করা দরকার। আমাদের অর্থনীতি এখন বলতে গেলে স্থবির, সেই অর্থনীতিকে সচল করা দরকার। আমাদের শিল্প কারখানাগুলো যেগুলো বন্ধ হওয়ার উপক্রম হয়েছে সেগুলোকে চালু রাখা, গার্মেন্টস শিল্পের যে সম্ভাবনা আছে সেটিকে বৃদ্ধি করা এবং আমাদের যে আমদানি নির্ভরতা কমিয়ে রপ্তানির যে দুটো সুযোগ শুধুমাত্র গার্মেন্টস আর আমাদের বৈদেশিক শ্রম রপ্তানির ক্ষেত্রটি রয়েছে এটিকে আরও বৃহত্তর করা, আমাদের সেই রপ্তানি ঝুড়িতে আরও নতুন নতুন পণ্যকে সংযুক্ত করা এবং সেগুলো করার ভেতর থেকে আমাদের অর্থনীতিকে শক্তিশালী করা যেমন একটা, আর তার চাইতে বড় যে শক্তির জায়গাটা, যে প্রয়োজনের জায়গাটি, সেটি হচ্ছে দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে সবচাইতে বড় অগ্রাধিকার দিয়ে জনাব তারেক রহমানের বলা কথার মতন সবার আগে বাংলাদেশ ছাড়া অন্য কোনো অস্তিত্বকে আমরা এখানে নিজের জন্য গ্রহণ করব না এবং দেশের পৃথিবীর মানুষের কাছে এই বার্তাটি দিতে চাই আমরা যে আমাদের কাছে বাংলাদেশই সবচাইতে বড় অগ্রগণ্য। দুর্নীতির প্রশ্নে বিএনপি ভোটারদের আশ্বস্ত কিভাবে করবে, চাঁদাবাজি দখলের মতো নানা অভিযোগ নিয়েও বিবিসির সাক্ষাৎকারে তারেক রহমানকে আমরা দেখেছি প্রশ্ন করা হয়েছে। সামনের দিনে এগুলো বিএনপির জন্য চ্যালেঞ্জ কিনা? চ্যালেঞ্জ, তবে আপনি যদি পুরো যে সাক্ষাৎকারের ভেতরে যে জিনিসটা রয়েছে ওনার কথার ভেতরে কি আন্তরিকতার কোনো অভাব দেখেছেন আপনি? ওনার ভেতরে কিন্তু এমনটা ছিল না যিনি কথার কথা বলছেন, প্রত্যেকটা কথা কিন্তু উনি যে অন্তর দিয়ে যে কথাগুলো বিশ্বাস করেন সেটাই বলার চেষ্টা করেছেন এবং দুর্নীতি মুক্তি করার ক্ষেত্রে উনি এটাও বলেছেন যে আমার কথার মধ্য দিয়ে তো আমি এটা প্রমাণ করতে পারবো, বুঝিয়ে দিতে পারবো না, আমি শুধু কথা বললে তো এটা প্রমাণিত হবে না যে দুর্নীতিমুক্ত আমি করে ফেলবো, আমাকে কাজের মধ্য দিয়ে এটা প্রমাণ করতে হবে। কাজটা তখনই পাবো যদি আপনারা আমাকে বিশ্বাস করেন, আমাকে যদি সেই দায়িত্বটি দেন, সেই দায়িত্ব পেলে আমি সেটিকে প্রমাণ করে দেখাবার চেষ্টা করবো যে সত্যি সত্যি আমি দুর্নীতিমুক্ত করে বাংলাদেশকে আমি একটা নতুন জায়গায় নিতে পারি কিনা। ফলে তাকে তো অন্তত সেই সুযোগটা দিতে হবে। সুযোগ দেওয়ার আগে আমরা তো সেটাকে নিয়ে শুধু স্পেকুলেটিভ বা ধারণাগত কোনো কথা বলে এটাকে বোধহয় আমরা খুব বেশি বিভ্রান্তির জায়গাতে না নিয়ে যাই। আমরা আমাদের আয়োজনের একেবারে শেষ পর্যায়ে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। শেষ করছি দেশ সম্প্রতিকের আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।